এটা কিন্তু অনেকটা খুবই গুরুত্বপূর্ণ বলতে পারি, এবং এগুলো খুবই মানে জটিল একটা কাজও আমরা বলতে পারি, যেগুলো একজন ব্যবসায়ী বা উদ্যোক্তাকে কিন্তু অবশ্যই জানা উচিত। হ্যাঁ, যে আপনি শুধু আয় করে নিজের পকেট ভরে নিবেন এমনটা কিন্তু নয়। আপনাকে কিছু আয় করলে কিছু গভর্নমেন্টকেও দিতে হবে, তাই না? সেগুলো বিভিন্ন নামে আমরা দিয়ে থাকি। সেগুলো হতে পারে ট্যাক্স, হতে পারে ভ্যাট, হতে পারে শুল্ক, তাই না? হতে পারে কর। এরকম বিভিন্ন নামে কিন্তু আমরা দিয়ে থাকি। তো চলেন আমরা দেখি এগুলা কি জিনিস। প্রথমে দেখেন টিন। একজন উদ্যোক্তা কোনো পরিকল্পনা সঠিক করতে হলে আগেই তাকে তার ব্যবসা সম্পর্কিত যে আনুষঙ্গিক কাগজপত্র সার্বক্ষণিক লাগবে তা নিয়ে, এবং সেগুলো একজন উদ্যোক্তা কিভাবে এবং সঠিক সময়ে সংগ্রহ করতে পারেন তা কিন্তু এই অংশে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে টিন এবং ভ্যাট, তাই না? আমদানি রপ্তানি শুল্ক, এগুলা নিয়েও আমরা এখন কথা বলবো। তো চলেন আমরা একটু দেখি যে আজকে এই পার্টে আমাদের কি কি বিষয় আছে। এটা আছে টিন, TIN কি, ভ্যাট কি, আয়কর কি, এগুলো সম্পর্কে আমরা জানবো। টিন এর ব্যবহার কোথায় কোথায় হতে পারে, কিভাবে হয়, টিনের রেজিস্ট্রেশন আপনি কিভাবে করতে পারেন, একটা টিন সার্টিফিকেট কিভাবে আপনি নিতে পারেন, আয়কর বিবরণীর প্রয়োজনীয়তা কি, আয়কর এর খাত সমূহ কি কি, কোন কোন জায়গা থেকে আয়কর রেয়াত পাওয়া যায়, এবং মূসক কি বা ভ্যাট কি, এগুলো কিন্তু আমরা জানতে চলেছি। তো প্রথমে আমরা আসছি টিন। আমরা সংক্ষেপে সবাই সবসময় টিন বলে থাকি। টিন মানে হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এইটা হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে আপনি এই টিন নাম্বারটা নিয়ে থাকেন, আর গভর্নমেন্ট এটা দিয়ে একজন করদাতাকে শনাক্ত করতে পারে যে আমাদের দেশের কে কে কর দিচ্ছে, তার কোন কোন টিন নাম্বারের এগেইনস্টে কত টাকা জমা পড়ছে, মানে কে কত টাকা জমা দিচ্ছে, কোন টিন নাম্বারের এগেইনস্টে আসলে কোনো টাকা জমা পড়ছে না নিয়মিত, বা জমা পড়লেও সেগুলো ঠিকঠাক মতো পড়ছে কিনা। ওনারা বিভিন্ন সময় এগুলো তদারকি করার জন্য এগুলো ব্যবহার করে থাকেন। তো এই টিন বলতে আসলে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আমরা এই বুঝি যে এটা হচ্ছে একজন যে ট্যাক্স পেয়ার, আপনি যে একজন ট্যাক্স পেয়ার, আপনাকে শনাক্তকরণ করার গভর্নমেন্টের একটি নাম্বার। হ্যাঁ, একটা সার্টিফিকেট দেওয়া থাকে আপনি এই টিন পরিশোধ করার জন্য, আয়কর পরিশোধ করার জন্য আপনি কি করেন, এই টিন সার্টিফিকেটটা নিয়ে থাকেন। দুঃখিত। তো এখানে আমরা যেটা বলছিলাম যে টিন, এটা আপনি টিন বলে থাকি অনেক সময় আমরা, যে আমরা অনেক সময় কি করি যে এটা ইনকাম ট্যাক্সের অফিসে না গিয়ে আমরা কি করি যে অনলাইন থেকেও কি করতে পারি, অনলাইনে এখন গভর্নমেন্টের অনেক সেবা পাওয়া যায়, এবং এই টিনের সার্টিফিকেটটা কিন্তু আমরা অনলাইন থেকেই আবেদন করে নিতে পারি। হ্যাঁ, বাংলাদেশে গভর্নমেন্ট দুইটা সার্ভিস সবসময় ফ্রি দিয়ে থাকে। একটা হচ্ছে আপনার এই টিন সার্টিফিকেট, আপনার রেজিস্ট্রেশন করাতে গেলে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না, বিনা পয়সায় করে দেয়। আর একটা হলো ভ্যাট রেজিস্ট্রেশন ফি। এই ভ্যাট রেজিস্ট্রেশন করতেও আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, বিনা টাকায় সরকারের এই দুইটা সার্টিফিকেট খুব সহজেই কিন্তু পাওয়া যায়। আর যে কোনো সার্ভিস নিতে গেলেই কিন্তু কিছু না কিছু নামে বেনামে কিছু কি করতে হয়, টাকা পরিশোধ করতে কিন্তু আপনার হয়। আর এই টিন সার্টিফিকেট এবং ভ্যাট সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু আপনার কি করার দরকার হয় না, কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নাই, আপনি ঘরে বসে অনলাইনেই কিন্তু এইগুলা নিতে পারেন। এই জন্য এটাকে আমরা টিনও বলে থাকি। এখন এটা নিতে হলে আপনার কি দরকার হয়, টিন সার্টিফিকেট নিতে গেলে দেখেন আমরা এখানে লিখে দিয়েছি যে একজন ব্যক্তি ভোটার আইডি দিয়ে একটি টিন সার্টিফিকেট সংগ্রহ করতে পারে। ভোটার আইডি কার্ড লাগে, একটা ইমেইল নাম্বার লাগে, আর একটা মোবাইল নাম্বার লাগে, ঠিক আছে? তাহলেই কি করা যায়, অনলাইনে বসে আপনি টিন সার্টিফিকেট নিতে পারবেন গভর্নমেন্টের কাছ থেকে। আচ্ছা, তারপরে দেখেন পরের অংশে কি আমরা বলছি, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, টিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন। যে টিন রেজিস্ট্রেশন একটি খুবই সহজ ও সাবলীল প্রক্রিয়া, যা নিম্নে বর্ণনা করছি। যে প্রথমে আমরা এনবিআর এ প্রদর্শিত নিম্নবর্ণিত ওয়েবসাইটে যাব। আপনি গুগলে যে এই যে www.incometax.gov.bd.tin-home এটা লিখে যদি আপনি সার্চ দেন, অথবা www.incometax.government.bd লিখে যদি সার্চ দেন, তাইলেও আপনি পেয়ে যাবেন। এনবিআর এর ওয়েবসাইটে গেলেও আপনি টিন সার্টিফিকেট নেওয়ার একটা পোর্টাল পেয়ে যাবেন। তবে আপনি যদি এরকম সার্চ দেন তাহলে সরাসরি ওই পোর্টালটা আপনার কাছে চলে আসবে, দেখতে পাবেন স্ক্রিনে। তো উপরোক্ত লিঙ্কে প্রবেশ করে প্রথমে একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য উক্ত পাতার উপরে লগ ইন পাশের রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তো আপনি যখন এই লিঙ্কটাতে প্রবেশ করবেন তখন উপরের দিকে দেখবেন একটা আছে লগ ইন আর একটা আছে রেজিস্টার, দুইটা বাটন দেখা যাবে। তো আপনি যেহেতু প্রথম করছেন সেহেতু আপনার তো লগ ইন হবে না, আপনার রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে, যে আপনি কি করতে চাচ্ছেন, এই টিন রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। তো এই জন্য আপনার রেজিস্টার বাটনে ক্লিক দিতে হবে।
তো রেজিস্ট্রেশনের জন্য নতুন উইন্ডো চালু হলে উক্ত পেজে নিজের নাম, নিজের জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, দেশের নাম, ইমেইল অ্যাড্রেস ও ভেরিফিকেশন অক্ষরগুলো সঠিকভাবে আপনাকে দিতে হবে। আপনার ওখানে দেখবেন যে বিভিন্ন তথ্য চাবে, আপনার নাম কি, আপনার পাসওয়ার্ড কি, ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, দেশের নাম দিতে হবে, একটা ইমেল নাম্বার আপনাকে দিতে হবে, যে ইমেল নাম্বারে ওরা সার্টিফিকেট আপনাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, তো এই অ্যাড্রেস ও ভেরিফিকেশন অক্ষর আপনার এগুলো ঠিকঠাক মতো দিয়ে আপনাকে এন্ট্রি দেওয়ার পরেই আপনার কি করবে, পরের স্টেপে যাওয়ার সময় একটা মোবাইল, আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, যে ওইখানে আরো কিছু ইয়ে থাকে, ওইখানে দেখা যায় কিছু ওয়ার্ড আছে, কিছু মানে কয়েকটা অক্ষর বা সংখ্যা এরকম দিয়ে দেয়, যেগুলো আপনাকে কি করতে হয়, ওই অনলাইন থেকে দেখেই আপনার ওখানে পূরণ করতে হয়, মানে আপনি যে রোবট না এটা বোঝানোর জন্য আর কি, যে ওইখানে কিছু ইয়ে অক্ষর থাকবে, ওই ভেরিফিকেশন অক্ষরগুলো আপনাকে দিতে হবে। আর পরবর্তীতে আপনার মোবাইলেও আর একটা কোড আসবে, সেটা আমরা দেখছি, চলেন। যে রেজিস্ট্রেশনের এই ধাপ পার হয়ে গেলে আপনি আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাবেন, যা আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনে এই ভেরিফিকেশন কোডটি দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট ঘর পাবেন। সেই ঘরে কি করতে হবে, আপনাকে ওইটা লিখে দিতে হবে, ওই যে ভেরিফিকেশন কোডটা আপনি মোবাইলের মধ্যে পাবেন। তারপর কি হবে, সকল তথ্য প্রদান করার পর আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা স্মার্ট আইডি কার্ডের তথ্যের সাথে সামগ্রিক যে ওইখানে যেই লেখাগুলো আপনি লিখেছেন ওগুলো আপনাকে মিলিয়ে দেখতে হবে, কারণ ওখানে তো ঠিকানা মিকানা লিখতে হয়। তো দেখতে হবে যে আপনার ভোটার আইডি কার্ডের যেই যেই ঠিকানা, যেই যেই তথ্যগুলো যেমন করে আছে, যেভাবে বানানো আছে, ঠিক ওইখানেও ঠিক সেইভাবে সব তথ্যগুলো আছে কিনা, এটা কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, মিলিয়ে দেখতে হবে। এরপর একটি নমুনা দেখতে পাবেন, সব তথ্য মিলিয়ে নিয়ে কনফার্ম করলে আপনার ব্যক্তিগত ইমেইলে এই পিডিএফ টিন সার্টিফিকেট চলে যাবে, যা আপনি আপনার ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন এবং একটি কপি প্রিন্ট করে ফটোকপি করে প্রয়োজন অনুসারে সবসময় ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন, আপনি করা খুব সহজ। তাহলে প্রথমে আপনি কি করবেন, পোর্টালে ঢুকবেন, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন, ওখানে আপনার নাম, ইউজার নেম, পাসওয়ার্ড, দেশের নাম, হ্যাঁ, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দিবেন। তারপরে ওখানে কিছু কোড থাকবে, ওই কোডগুলো ওখানে আপনাকে পূরণ করে দেওয়ার জায়গাও থাকবে পাশে, ওখানে আপনি পূরণ করে দিবেন। কোনটা ছোট হাতের এবিসি থাকতে পারে, কোনটা হয়তো বড় হাতের এবিসি থাকতে পারে, কোন জায়গায় হয়তো সংখ্যা থাকতে পারে, নিউমেরিক কি থাকতে পারে, এরকম দুই একটা সিম্বল দিয়ে দিবে যে আপনি যে একজন রোবট না, একজন মানুষ, সেটা বোঝানোর জন্য যে আপনি সবকিছু জ্ঞান সম্পন্ন বোঝেন, এই জন্য। তারপরে আপনি এগুলো দিয়ে পূরণ করে ওকে করলে দেন আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আপনার ভেরিফিকেশন কোড যখন পেয়ে যাবেন, তখন ওই ভেরিফিকেশন কোডে যেই একটা সংখ্যা 6 ডিজিটের বা 8 ডিজিটের একটা সংখ্যা পাঠাবে, ওই সংখ্যাটা আপনাকে ওই স্ক্রিনে দেখতে পাবেন, একটা ঘর আছে যেখানে কোড ভেরিফিকেশন নাম্বারটা দিতে হবে। তো ওইখানে যখনই আপনার মোবাইলে আসা ওই কোডটা দিয়ে দিবেন, কারণ এটা দিয়ে যাচাই করা হয় যে ওই ব্যক্তি আপনিই কিনা। হ্যাঁ, তারপরে আপনি যখন ওটা দিতে পারেন তখন বোঝা হয় হ্যাঁ ওই ব্যক্তি আপনিই ছিলেন। তখন আপনাকে কি করা হয়, ওই ভ্যালিড ইউজার যাচাই করার জন্য এটা দেওয়া হয়, যাতে অন্য কেউ আপনার নামে খুলে নিতে না পারে। তখন কি করলেন, আপনি ওইখানে এটা দিয়ে দিলেন, এবং আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্য মতো তো ওখানে দিতে হবে, নাম্বার টাম্বার দিতে হবে। তখন কি হবে, আপনার সঙ্গে মিলায়ে ওই ন্যাশনাল আইডি কার্ডের তথ্য আপনি তখন দেখতে পাবেন যে আপনি যেগুলো লিখে দিয়েছেন আর ন্যাশনাল আইডি কার্ডের যে তথ্যগুলো আছে ওরা পাশাপাশি দুইটা স্ক্রিনে আপনাকে দিয়ে দিবে। তারপর আপনি এটা মিলাই নিবেন যে সব বানান টানান বা নাম, স্থান, ঠিকানা যা আপনি যেগুলো দিয়েছেন সবগুলো ঠিকঠাক আছে কিনা একটা নমুনা আপনার পাশে দেখাবে। তারপরে যদি আপনি এটা ওকে করেন তাহলে ওকে হয়ে যাবে, আর যদি ভুল করেন তাহলে আপনাকে ব্যাকে চেপে তখন কি করতে হবে, ওগুলো আবার ঠিক করে দিতে হবে। ঠিক করে দিলে তারপরে আপনার আবার দেখাবে যে ঠিক আছে কিনা। তখন আপনি যদি বলেন হ্যাঁ ঠিক আছে, ওকে ক্লিক দিয়ে দিলেন, দেন আপনাকে কি করবে, ওই ইটিন সার্টিফিকেট আপনাকে যে মেল অ্যাড্রেসটা দিয়েছেন শুরুতে, ইমেল অ্যাড্রেস, ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার ওই ইয়েটা ইমেলটা পাঠিয়ে দিবে আপনাকে এনবিআর এর অফিস থেকে। সাথে সাথে আপনি 1 মিনিটের মধ্যে না 30 সেকেন্ডের মধ্যে এটা পেয়ে যাবেন আপনার ব্যক্তিগত মেইলে, যেই মেইলের ঠিকানা অ্যাড্রেস ওখানে দিবেন। হ্যাঁ, যদি ভুল হয় তাহলে তো আর আসবে না, আপনি এটা খেয়াল করতে হবে এগুলো যাতে সঠিক ঠিক থাকে, তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে বারবার দেখে দেখে এগুলা পূরণ করবেন। তাহলে এভাবে কিন্তু দেখেন আপনি ইটিন সার্টিফিকেট কিন্তু খুব সহজেই বিনা পয়সায়, বিনা অফিসে যাওয়ার কষ্ট করার আগেই কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন, তাই না? তাহলে এভাবে কি করবেন, আপনি এটা পেয়ে যেতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আমি অনলাইনে তো পারদর্শী না, আমি এটা করতে পারছি না, তাহলে যে কোনো
যে কম্পিউটারের দোকান আছে তাদেরকে যা যদি বলেন যারা এগুলো কাজ করে, তারা কিন্তু আপনার হয়ে এই টিন সার্টিফিকেটটা তারা কি করতে পারবে, রেজিস্ট্রেশন করে দিতে পারবে। এখন আপনি যদি তাও না পারেন, তা আপনি কি করতে পারেন, এনবিআর এর যে আপনার নিকটস্থ অফিস আছে আপনার জেলায় যেখানে পাবেন, তো জেলা পর্যায়ের সে অফিসগুলোতে যেয়ে, প্রত্যেক জেলাতেই অফিস থাকে, আপনি সেখানে যেয়েও কিন্তু ওখানে ইয়ে আছে, হেল্প ডেস্ক আছে, তো আপনি তাদের হেল্প নিয়েও কি করতে পারেন, ওখানে প্র্যাকটিক্যালি বা ম্যানুয়ালিও তৈরি করতে পারেন, বা অনলাইনেও কিন্তু আপনি এটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সাধারণত ওনারাই আপনাকে অনলাইনে হয়তো করে দেওয়ার ব্যবস্থা করে দিবে, আপনি করে নিতে পারবেন। তো এটাই সবচেয়ে ইজি ওয়ে এবং কম সময়ের মধ্যে সাধারণত হয়ে থাকে, যেটা সাথে সাথেই পাওয়া যায়। তবে মনে রাখতে হবে রেজিস্ট্রেশনের সময় ভোটার আইডির সাথে সব তথ্য যেন সম্পূর্ণ মিল থাকে। এটা কিন্তু আপনাকে অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে যে আপনার ভোটার আইডি কার্ডে যে নাম, যে বানান, যে ঠিকানা, বাবার নাম বা আপনার নামের স্পেলিং বা সবকিছুই ভোটার আইডি কার্ডে ঠিক যেমন ভাবে আছে। আর ভোটার আইডি কার্ড তো আপনাকে ঠিক থাকতে হবে, আপনি তো বিশ্বাস করছেন যে আপনার ভোটার আইডি কার্ড ঠিক আছে। এখন আপনার ভোটার আইডি কার্ডের তথ্য যদি কোনো একটা ভুল থাকে, তাহলে তো সেটা আর একটা প্রশ্ন। তাহলে কি করতে হবে, আপনাকে ভোটার আইডি কার্ডটা আগে সংশোধন করে নিতে হবে। হ্যাঁ, না হলে তো পরবর্তীতে কোনো সমস্যায় পড়ে যেতে পারে। তো ভোটার আইডি কার্ডের তথ্য যদি ঠিক থাকে, তাহলে আপনি ওই তথ্যের সঙ্গে যেন সেম মিল করিয়ে আপনারা আপনার এই টিন সার্টিফিকেটটা তৈরি করে নেবেন। তো আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আপনার ভোটার আইডি কার্ডে ভুল থাকে, তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের ভুলটা আগে সংশোধন করে নেবেন, তারপরে এই টিন সার্টিফিকেটটা নেবেন। কারণ টিন সার্টিফিকেট তো প্রতিদিন নেওয়া হয় না, এটা একবারই নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা যেন ঠিক করে নেবেন। তবে যদি কখনো আপনি অনিচ্ছাকৃতভাবে ভুল করে ফেলেন, তখন এটা সংশোধন করারও ব্যবস্থা আছে। তখন আপনাকে এনবিআর এর অফিসে যেয়ে, এই যে আপনার জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে যেয়ে যে যথাযথ ব্যবস্থা আছে, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন করে যে ফর্মালিটিস গুলো মেনটেন করতে হয়, সে অনুযায়ী তখন আপনি কি করবেন, এইটা রেজিস্ট্রেশন করে নিবেন বা ঠিক করে নিবেন যদি ভুল হয়ে থাকে। এরপরে আসছি আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ভ্যাট। হ্যাঁ, আবার বাংলায় বলে থাকি আমরা মূল্য সংযোজন কর, তাই না? তো এই ভ্যালু বা ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি, এটা আমরা একটু শিখি। যে একটি ব্যবসায়ের জন্য একটি একটি দেশের জন্য একটি ব্যবসায় একটি অদ্বিতীয় বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, যাকে সংক্ষেপে আমরা বিআইএন বলি। এই নম্বরটি পেতে হলে নিবন্ধন প্রয়োজন, এবং যার সাথে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তাই না, আমরা যে বিজনেসের যে নাম্বার বলি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তাই না, যেটা আপনি ব্যবসায় করার জন্য প্রথমে যেই ইয়েটা নিয়ে থাকেন, তখন এটা নিতে গেলে কিন্তু আপনার এই ভ্যালু এডেড ট্যাক্স নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনার লাগবে। ব্যবসা করতে গেলে যতদিন পর্যন্ত আপনার লাভ না হচ্ছে, প্রফিট না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনার টিন নাম্বার বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অত বেশি প্রয়োজন নাই, বা ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। কিন্তু আপনাকে ব্যবসা শুরু করলে, আপনার লাভ হোক বা না হোক, আপনাকে কিন্তু এই ভ্যাট সার্টিফিকেট নিতে হবে, এবং এটা কিন্তু আপনার লাগবে। হ্যাঁ, তবে এই ভ্যাটটা মনে রাখবেন যে ভ্যাটটা আপনাকে দিতে হবে না, ভ্যাটটা ব্যবসায়ী দেয় না। ভ্যাটটা দেয় হচ্ছে আপনি যেই পণ্যটা তৈরি করবেন ওটার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, এবং এই ভ্যাট ওই পণ্যটা বা ওই সেবাটা যে ভোগ করবে, যে কাস্টমার ভোগ করবে, সে কি করবে, সে আপনার ওই পণ্যের মূল্যের মধ্যে আপনাকে ভ্যাটটা দিয়ে দেবে। আপনি ওইটা কালেক্ট করে, আপনার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে পৌঁছে দেয়া। ভ্যাট কিন্তু কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তা দেয় না, ভ্যাট দেয় হচ্ছে যে পণ্যটা বা সার্ভিসটা ভোগ করে সে দেয়। আর ব্যবসায়ী কি করে, সরকারের হয়ে ওইটা কালেক্ট করে নিয়ে এসে গভর্নমেন্টকে জমা দেয়। এই আর 3 নাম্বার যে আয়কর আমরা যেটা দেখেছি, ওইটা কিন্তু আপনার ব্যবসায়ের আয় হলে একটা নির্দিষ্ট পরিমাণ আয় পর্যন্ত কি আছে, ট্যাক্সের ছাড় আছে, আপনাকে দিতে হবে না। তা যদি আপনি ক্রস করেন, তার থেকে যদি বেশি আয় করেন, তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। তাহলে ভ্যাট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ভ্যাটটা আপনার উপরে বর্তাচ্ছে না, আপনার লাইবিলিটি না। আপনি যেই মূল্য সংযোজন করছেন এর উপরে একটা ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। হ্যাঁ, এই ট্যাক্সটা আমরা বলি ভ্যাট। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা হচ্ছে আপনি যত টাকা সংযোজন করবেন তার 15%। বিভিন্ন ব্যবসা ভেদে এগুলো আলোচনা আছে, আমরা একটু পরে এগুলো শিখবো যে কোন ব্যবসা ভেদে কত টাকা ট্যাক্স হয় বা এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স হয়, সেইটা আপনাকে মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। আর সেইটা কি করবে, আপনার কাস্টমার যে পণ্যটা কিনবে সে ওটা দিয়ে দিবে।
আপনি সেটা কালেক্ট করে কি করবেন, সরকারকে দিয়ে দিবেন। এটা আপনাকে কিভাবে দিবে, এটা এক একটা প্রক্রিয়ায় কিন্তু দেওয়া হয়ে থাকে। যেমন আপনি যে উদ্যোক্তা, তাই না, আপনার পণ্য যখন প্রাইসিং করবেন তখন ভ্যাটটা ওর মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। তার মানে আপনি কি করলেন, যার কাছে পাইকারি বিক্রি করলেন সে কি করবে, আপনাকে ভ্যাট দিয়ে সে পণ্যটা নিয়ে যাচ্ছে, সে ওই ভ্যাটটা কার কাছ থেকে তুলবে, ওটা আবার যে খুচরা বিক্রেতা যার কাছে বিক্রি করবে তার কাছে তো ওই ভ্যাট সহই বিক্রি করবে, তাহলে আবার কিন্তু উনি ওই ভ্যাটটা পেয়ে গেল, তাহলে উনার কিন্তু এটা দিতে হলো না। আবার কি করলো, খুচরা বিক্রেতা একজন ক্রেতাকে বিক্রি করে দিল, তাই না, একজন ক্রেতা ওই পণ্যটা যখন কিনবে তখন ক্রেতা কি করলো, ওই খুচরা বিক্রেতাকে কিন্তু ভ্যাটটা দিয়ে দিল। তাহলে আলটিমেটলি আপনি যে উৎপাদক ছিলেন, আপনি যখনই কি করলেন, ওই যে পাইকারি বিক্রেতা যার কাছে ছিল তার কাছে বিক্রি করে দিয়েছেন, তখনই কিন্তু সব ভ্যাটটা আপনি কালেক্ট করে ফেলেছেন। এখন আপনার দায়িত্ব কি, এই কালেক্টেড যে ভ্যাট, এই ভ্যাটটা এখন গভর্নমেন্টকে দিয়ে দেওয়া। ঠিক আছে, এটার একটু প্রক্রিয়া আমরা আলোচনার মধ্যে দিয়ে শিখি চলেন। খুব বেশি জটিল না, কিন্তু এগুলো কাজ আপনাকে ঠিকঠাক মতো সবসময় করতে হবে। আপনি যদি এগুলো না করেন তাহলে এই ব্যাপারটা কমপ্লেক্স এবং জটিল হয়ে দাঁড়াবে। একটি দেশের জন্য, প্রতিটি ব্যবসায়ের জন্য আমরা বলেছিলাম যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, তো এটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে এই ভ্যাট নিবন্ধনটা দরকার হতে পারে। তারপর আমরা বলছিলাম যে একে অনেকেই আমরা চিনি মূসক হিসেবে, সাধারণত মূল্য সংযোজন কর বা ভ্যাট নামে। সাধারণত প্রতিটি ব্যবসায়ীকেই 15% বা মূসক ভ্যাট বা মূসক প্রদান করতে হয়। এই মূসক মানে হচ্ছে ভ্যাট, মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। করযোগ্য পণ্য উৎপাদনকারী যাদের বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকা, একজন যদি উৎপাদনকারী হয় তার বার্ষিক টার্নওভার কি জিনিস, মানে কেনা বেচার পরিমাণ, যে বিক্রির পরিমাণ, এটা যদি কি হয় 60 লক্ষ টাকা হয়, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই ভ্যাট দিতে হবে। করযোগ্য পণ্য প্রদানকারী যাদের বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকা, যারা প্রদানকারী সেবা প্রদান করেন তাদের ক্ষেত্রে যদি বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকা হয়, তাহলে তাদেরকেও কিন্তু কি করতে হবে, ভ্যাট দিতে হবে। তারপরে আমদানিকারক, রপ্তানিকারক, ব্যবসায়ী, পরিবেশক, পাইকারি, খুচরা বিক্রেতা সকলকেই এই মূসক বা ভ্যাট প্রদান করতে কিন্তু হয়। উৎপাদক নিজেও ভ্যাট প্রদান করেন, কেন, উৎপাদক ওই উৎপাদিত পণ্যে যতটুকু ভোগ করেন, যত নিজের প্রয়োজনে যদি ব্যবহার করেন, তাহলে ওই টাকার ওই পণ্যের মধ্যে কিন্তু ভ্যাট ছিল, ওটাও কিন্তু উৎপাদককে দিতে হচ্ছে। মানে ওই পণ্যটা বা ওই সেবাটা যেই ভোগ করবে তাকেই কি করতে হবে, ভ্যাট দিতে হবে। এখন দেখেন ভ্যাট রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন, তাই না, একজন ব্যবসায়ী, কারণ এই উদ্যোক্তা আপনারা যারা হবেন, তাই না, যদি পণ্য নিজে উৎপাদন করেন তাহলে এই উদ্যোক্তা হতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এই ভ্যাট সম্পর্কে জানতে হবে। আবার যারা যে শুধু বিজনেসম্যান হতে চাচ্ছেন, তাই না, যে পণ্য কিনবেন আর বিক্রি করবেন, যেমন ধরেন স্বপ্ন, আগোরা, তারপরে এরকম যে মিনা বাজার, এরকম বড় বড় যে অনলাইন বাজারগুলো আছে বা ফিজিক্যাল বাজারও আছে এদের, তাই না, তো এরা কি করে, এই যে পণ্য যখন কেনে তখন দেখবেন যে আপনার কাছ থেকে কিন্তু একটা ভ্যাট নিয়ে নেয়, কারণ তারা যে অতিরিক্ত সেবা দিচ্ছে তার জন্য কিন্তু গভর্নমেন্টকে ভ্যাট দিতে হচ্ছে, তাই না। অতিরিক্ত আপনি সুপার শপ থেকে না কিনে যদি আপনি ওই অন্য একটা নর্মাল দোকান থেকে কেনেন, তখন কিন্তু ওই পণ্যের মধ্যে, মূল্যের মধ্যে যতটুকু ভ্যাট আছে ততটুকু আপনার দিলেই চলে। কিন্তু আপনি ওই সেম পণ্যটা যখন স্বপ্ন থেকে কেনেন তখন দেখবেন কি, ওই যে মূল্য লেখা আছে সে মূল্য তো আপনার কাছ থেকে নিচ্ছেই, তাছাড়াও 3%, 4%, 15% এরকম পণ্য ভেদে কি করতেছে, আলাদা করে ভ্যাট আপনার কাছ থেকে কেটে নিচ্ছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু ওই স্বপ্ন যে মালিক সে কিন্তু দেয় না, আপনি যে কিনছেন, আমার আপনার মতো যারা ক্রেতা স্বপ্ন থেকে ক্রয় করছে তারাই কিন্তু ভ্যাটটা দিচ্ছে। আর ওই স্বপ্নের মালিক কি করে, ওই ভ্যাটটা একসাথে করে কালেক্ট করে কি করে, গভর্নমেন্টকে জমা দিয়ে দেয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে তার কাজ, তাছাড়া বেশি কিছু না। উনি কিন্তু নিজের আয় থেকে ভ্যাট দেয় না বা নিজের বিক্রিত পণ্য থেকে ভ্যাট দেয় না, যেটুকু ভ্যাট দিবে সেটুকু আমার আপনার কাছ থেকে নিয়ে নিবে, কারণ আমি আর আপনি যে ওই পণ্যটা কিনেছি, ওই পণ্যটা ভোগ করেছি, স্বপ্নের সেবা নিয়েছি, যার কারণে কি করতে হচ্ছে, এলিট শ্রেণীর কাস্টমার আপনি হয়েছেন, যে আপনি নর্মাল দোকান থেকে না কিনে স্বপ্ন থেকে কিনছেন। তো এই অতিরিক্ত যে এক জায়গায় আপনাকে এত বড় একটা সেবা দিচ্ছে, এদের এত টাকা বিক্রি হচ্ছে, তার জন্য গভর্নমেন্ট এদেরকে বসিয়েছে কি, এর উপরে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা বসিয়ে দিয়েছে, যে আপনাকে কি করতে হবে, আমাকেও কিছু টাকা পয়সা দিতে হবে, খালি আপনি সুযোগ সুবিধা নিলে হবে না। যত বেশি সুযোগ সুবিধা নিবেন তত বেশি ট্যাক্স দিতে হবে। যত লাক্সারিয়াস জীবনযাপন করবেন, যত লাক্সারিয়াস পণ্য আপনি ব্যবহার করবেন, তত বেশি ট্যাক্স। যত বেশি আরাম তত বেশি ট্যাক্স। ঠিক আছে, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা হচ্ছে এরকম। তো চলেন আমরা দেখি ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা একটু দেখি, যে ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কি, যে আপনি কি করছেন, যে টিআইএন, যে টিন এর ন্যায় ভ্যাটও রেজিস্ট্রেশন করতে হয়,
এবং প্রতিটি ব্যবসায়ী আলাদা ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। যেমন টিনের জন্য যেমন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনি পেলেন আলাদা, তেমনি ভাবে প্রত্যেক এই ভ্যাট রেজিস্ট্রেশনকারীরও কি থাকবে, এরকম আলাদা একটা নাম্বার গভর্নমেন্ট আপনার দিবে যে আপনি ভ্যাট প্রদান করেন। আপনাকে আপনাকে শনাক্ত করার জন্য এই ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে আপনাকে শনাক্ত করতে পারবে। চলুন দেখা যাক ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আমাদের কি কি লাগবে। আবেদনের জন্য আপনাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে, অথবা অর্থ বিভাগ ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে পারেন। এখানেও বলছে যে আপনি অনলাইনে কি করতে পারেন, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন। ওখানে এরকম আপনি ফর্ম পেয়ে যাবেন। প্রতিষ্ঠানের নাম, এটা কোন ধরনের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি কোন কর্পোরেট গ্রুপ হয়ে থাকলে তার নাম, প্রতিষ্ঠানটির স্থানীয় ও প্রধান অফিস এবং কারখানার ঠিকানা, প্রতিষ্ঠানের প্রধানের ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কর প্রদানের সনদপত্র, টিন নাম্বার, সকল ধরনের নিবন্ধন এবং আগে নিবন্ধন হয়ে থাকলে তার নম্বর উল্লেখ করতে হবে। আপনি যদি আগে এই ভ্যাট নিবন্ধন করে থাকেন কোনো একবার, এখন আবার নতুন করে করাতে চাচ্ছেন হ্যাঁ কোনো বিশেষ কারণে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে সেটা দিতে হবে সেই নাম্বারটা। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সহ সকল মূল্য সংযোজন কর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে এই ফর্ম পূরণ করে আবেদন দাখিল করতে পারেন। নিবন্ধন হওয়ার জন্য মূসক বিভাগীয় দপ্তর থেকে মূসক নিয়ন্ত্রণ পত্র দেয়া হবে। তাই বলছে যে আপনি সকল যে প্রত্যেক জেলায় কিন্তু একটি বিভাগীয় কার্যালয় আছে, জেলা কর্মকর্তার ওই যে আপনার ভ্যাট এবং এক্সাইজ ডিউটিস বিভাগীয় অফিস আছে, তো ওখানে যেও কি করতে পারেন আপনি এগুলো কিন্তু আবেদন করে ওখান থেকে এটা নিতে পারেন। আর কি কি কাগজপাতি লাগবে, ডকুমেন্টস লাগবে, সেগুলো তো আমরা এখানে বললাম, আপনারা নিশ্চয়ই স্ক্রিনশট দিয়ে নিয়েছেন। এগুলো নিলে আপনারা পারবেন, অথবা আপনার যে জেলা বিভাগীয় পর্যায়ের যে অফিসগুলো আছে ওখানে যদি আপনারা যান, ওখানে হেল্প ডেস্ক আছে, ওখানে দেখবেন যে আপনার বিভিন্ন তথ্য টানানো থাকে যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, বা ওখানে 24 ঘন্টা সার্ভিস থাকে। আপনারা যে তাদেরকে বললে ওনারা আপনাদেরকে এটা নেওয়ার জন্য যে যে কাগজপত্র দরকার বলবে, আপনি সেগুলো যদি নিয়ে যান তো ওনারা আপনাকে কি করবে, আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করে দেবে, ভ্যাট রেজিস্ট্রেশন, এবং ফ্রি, এটার জন্য কোনো সার্ভিস চার্জ বা চাঁদা কোনো কিছু দিতে হয় না। বললাম না দুইটা সেবা পাওয়া যায়, একটা ভ্যাট নিবন্ধন আরটা হচ্ছে টিন নিবন্ধন। এই দুইটার ক্ষেত্রে কোনো গভর্নমেন্ট চাঁদা নেয় না, এটা ফ্রি আপনাকে আগে দিয়ে দিবে, তারপরে আপনার কাছ থেকে খালি সারা জীবন নিতে থাকবে। এই জন্য এই দুইটা ফ্রি দেওয়া হচ্ছে অধিক লাভের আশায়, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন যে ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরো কিছু আছে, যে সঠিক ও নির্ভুলভাবে মূল্য সংযোজন কর নিবন্ধন যে সঠিক ও নির্ভুলভাবে মূল্য সংযোজন কর নিবন্ধনের আবেদনপত্র ফর্ম, নবায়নকৃত ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, টিন সার্টিফিকেটের সত্যায়িত কপি, মালিক ব্যবস্থাপনা পরিচালক এর পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি, আমদানিকারকের ক্ষেত্রে নবায়নকৃত আইআরসি বা ইম্পোর্টের সত্যায়িত কপি, তারপরে রপ্তানিকারকের ক্ষেত্রে নবায়নকৃত ইআরসি এর সত্যায়িত কপি। এই আইআরসি এবং ইআরসি কি এটা আমরা পরে জানবো, আপনাদেরকে বলবো। পণ্য উৎপাদনের ক্ষেত্রে মূসক সাথে উল্লেখিত তথ্য, ব্লুপ্রিন্ট, তারপরে প্লান্টের বর্ণনা, যন্ত্রপাতির বর্ণনা, মানে আপনি যেটার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন করতেছেন সেই কোম্পানি যেসব যন্ত্রপাতি আছে সেগুলোর কিন্তু আপনার বর্ণনা দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র আপনাকে দিতে হবে, প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি হতে হবে, অবশ্যই এটা ফটোকপি করে সত্যায়িত করে আপনি জমা দিবেন যে আপনার ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং আপনি ব্যাংকিং ভাবে অনেকটা সলভেন্ট, তাইলে এই মর্মে ব্যাংক আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে, এটা আপনি কালেকশন করে নিয়ে যেতে হবে। লিমিটেড কোম্পানির জন্য মেমোরেন্ডাম অফ আর্টিকেলস এবং অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, পার্টনারশিপ ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারিত্বের চুক্তিপত্র, বাড়ি বা ভবন বা প্রাঙ্গণের মালিকানা বা ভাড়া সংক্রান্ত কাগজপত্র, কেন্দ্রীয় নিবন্ধন হলে সংশ্লিষ্ট সকল বিষয় কেন্দ্রের বা শাখার তালিকা এটা আপনাকে দিতে হবে যদি আপনার একাধিক শাখা থাকে সেই ক্ষেত্রে। তাহলে এই যে জিনিসগুলোর কথা আমরা বললাম,
এই সমস্ত কপিগুলো আপনাকে নিয়ে যেয়ে কি করতে হবে, তারপরে কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হবে। 3 নাম্বার যতটা সহজ, মাত্র 3টা জিনিস থাকলেই দিয়ে দেয়, তাই না? কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন কিন্তু একটু জটিল, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডকুমেন্টস দরকার হয়, কারণ এইগুলো দিয়েই আপনাকে শনাক্ত করা হবে, বা এইগুলোর ভিত্তিতেই যে আপনি ভ্যাট কত টাকা দিবেন কি না দিবেন, পরে তারা কি করতে পারবে, আপনার সম্পর্কে একটা তথ্য পাত্র তারা পাবে, এবং কোনোটা যাতে ভুল তথ্য আপনারা না দিতে পারেন, তাই না? ট্যাক্সটা অনেকটা সহজ, হ্যাঁ, কিন্তু ভ্যাটটা কিন্তু একটু জটিল, এবং ভ্যাটের হিসাবটা প্রতি মাসে এই জন্য গভর্নমেন্ট আপনার কাছ থেকে নিয়ে থাকে। আয়টা তো আমরা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে আমরা আয়কর দিয়ে থাকি, কিন্তু ভ্যাটটা কিন্তু প্রতি মাসেই দিতে হয়। যে 1 মাসের ভ্যাট পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে। যেমন ধরেন জানুয়ারি মাসের ভ্যাট, আপনি জানুয়ারি মাসে যত টাকা ভ্যাট দিতে হবে, সেই ভ্যাটটা কিন্তু আপনাকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই আপনাকে পরিশোধ করতে হবে। যদি আপনি এটা পরিশোধ না করেন, তাহলে কি হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার অনেক রকম জরিমানা হয়ে যেতে পারে, অনেক রকম শাস্তি সাজা আপনার উপর আরোপ হতে পারে। আপনারা আগে ইয়ে শুনেছেন অনেক, যে অ্যারোমেটিক কসমেটিকের গল্প শুনেছেন, বা অ্যারোমেটিক কসমেটিক প্রোডাক্ট সম্পর্কে আপনারা অবগত আছেন, তাই না? আমরা যখন একটু ছোট ছিলাম, আজ থেকে হয়তো 10-15 বছর বা 20 বছর আগে, তখন আমরা কি দেখেছি, তখন অ্যারোমেটিক কসমেটিক নামে একটা কোম্পানি ছিল, যারা খুব যে কসমেটিক ব্যবহার বিক্রির ক্ষেত্রে খুব জনপ্রিয় ছিল, একটা ভালো কোম্পানি ছিল। তারা কি করেছিল, এই অ্যারোমেটিক কসমেটিক কোম্পানি কিন্তু ট্যাক্স, এই ভ্যাট ফাঁকি দিয়েছিল, ট্যাক্স নয় ভ্যাট ফাঁকি দিয়েছিল। গভর্নমেন্টের অনেক দিন ধরে, অনেক বছর ধরে ভ্যাট ফাঁকি দিতে দিতে তারা প্রায় 9,500 কোটি টাকা, না 950 কোটি টাকার মতো ভ্যাট ফাঁকি দিয়েছিল। 9,500 অথবা 950 কোটি টাকার মতো হবে ভ্যাট ফাঁকি দিয়েছিল। তখন কি হয়েছিল, গভর্নমেন্ট এটা ধরতে পেরেছিল এবং তাদেরকে একটা বিপুল পরিমাণ অর্থের জরিমানা করেছিল, এবং এই যে বকেয়া ভ্যাট এটা দেওয়ার জন্য বলেছিল। পরবর্তীতে তারা এত টাকা দিতে না পেরে দেউলিয়া হয়ে কিন্তু তাদের কোম্পানিটা বন্ধ করে দিয়েছিল, তাই না? তাহলে এখানে দেখেন যে এই ভ্যাটটা কত জটিল একটা বিষয়। আপনি যদি না দেন, গভর্নমেন্ট যদি একবার আপনাকে ধরে, তখন কি হবে, তখন কিন্তু আপনি অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তাই এবং ট্যাক্স এবং ভ্যাট, একজন ব্যবসায়ীকে বা একজন উদ্যোক্তাকে ট্যাক্স এবং ভ্যাটের ব্যাপারে খুবই সতর্ক হতে হয়, বিশেষ করে ভ্যাটের ব্যাপারে। হ্যাঁ, যে আপনাকে কত টাকা ভ্যাট দিতে হবে, কোন পণ্যের ক্ষেত্রে কত টাকা ভ্যাট হবে। তো এটা আপনার গাইডলাইন্সটা পাওয়ার জন্য নার্ভাস হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আপনারা দেখবেন যে বাজারে এরকম ট্যাক্স ভ্যাটের উপরে বই পাওয়া যায় একটা, যে ট্যাক্স ভ্যাট সম্পর্কে, ট্যাক্স এবং ভ্যাট এগুলো সম্পর্কে একটা বই পাওয়া যায়। এটা হলো বাংলাদেশের ট্যাক্স বা ভ্যাটের আইন, সম্ভবত আপনার 16 সালের আছে একটা, 16 সালের হচ্ছে মনে হয় একটা আছে, আর কত সালে যেন একটা ইয়ে পাওয়া যায়, আপনারা দেখবেন বাজারে একটা রিসেন্ট পাওয়া যায় আর কি, বিভিন্ন বইয়ের লাইব্রেরি গুলোতে পাওয়া যায়, ঢাকাতে পাওয়া যায়। আপনার এটার একটা বই আপনারা কালেক্ট করে নেবেন ট্যাক্স ভ্যাটের। কারণ আপনি জানেন যে প্রত্যেকটা সেক্টর, আপনারা হয়তো এক একজন এক এক ধরনের বিজনেস সেক্টর চয়েস করবেন, বা এক এক ধরনের বিজনেস করবেন, এক একটা জিনিসের বিজনেস করবেন। তো এক একটা জিনিসের উপরে কি আছে, এই ভ্যাটের রেটও কিন্তু আলাদা আলাদা আছে। অনেক জিনিসগুলো আছে যেগুলোর মধ্যে ভ্যাট তেমন একটা দিতে হয় না, খুব কম, নামে মাত্র আছে, কোন কোন ক্ষেত্রে হয়তো নাই। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে, যে আপনি যেই ব্যবসাটা করছেন, যে এরিয়াতে ব্যবসা করছেন, ওই এরিয়ার সমস্ত আইনের ফাঁকফোকর কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে আপনি কিন্তু এই ভ্যাট ব্যবস্থাপনাটা ঠিক মতো করতে পারবেন। ঠিক আয়করের বেলায়ও তাই, যে আয়করটা আপনি যেভাবে দিচ্ছেন, যেই সেক্টরের জন্য দিচ্ছেন, ওই সেক্টরে গভর্নমেন্টের কোনো কোনো ছাড় থাকে অনেক সময়। তো সেই সুযোগ সুবিধাগুলোও যাতে আপনি নিতে পারেন, হ্যাঁ, ভ্যাটের সুযোগ সুবিধাগুলোও যাতে আপনি নিতে পারেন, এই জন্য আপনাকে কিন্তু প্রপার গাইডলাইনটা জানতে হবে, ওই সেক্টর সম্পর্কে ভালো করে জানতে হবে, গভর্নমেন্টের কোন সেক্টরে কত পার্সেন্ট ট্যাক্স, কোনটা হয়তো 1%, কোনটায় 4%, কোনটা হয়তো 15%। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে বা কোনো কোনো এরকম প্রোডাক্ট আছে, যেমন 27টা প্রোডাক্ট আছে গভর্নমেন্টের লিস্টেড, যে এই 27টা প্রোডাক্টের কেউ যদি 100 টাকা বিক্রি করে, তাকে 15 টাকা ভ্যাট দিতেই হবে। আবার কোনো কোনো ক্ষেত্র আছে এরকম, যে 50,000 টাকা পর্যন্ত বিক্রি করলে বা 50 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করলে আপনাকে কোনো ভ্যাট দিতে হবে না। আপনার বার্ষিক টার্নওভার যদি 50 লক্ষ টাকা না ডেমায় বা 60 লক্ষ টাকা না ডেমায়, তাহলে কিন্তু আপনাকে কোনো ভ্যাট দিতে হচ্ছে না। তাহলে এটা আপনাকে জানতে হবে, যে বিভিন্ন প্রোডাক্ট বা সেক্টর ভেদে কিন্তু গভর্নমেন্টের এই আইনগুলো আলাদা আলাদা। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যেই সেক্টরে বিজনেস করছেন, বইটার দামও খুব বেশি টাকা না, আপনারা বাজার থেকে ট্যাক্স ভ্যাটের যে রিসেন্ট বই আছে, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। ট্যাক্সের ক্ষেত্রে মানে 18-19 সালের
নিয়ম কানুন নিয়ে আছে। আর ভ্যাটের ক্ষেত্রে মনে হয় সম্ভবত 16 সালের অধিমালা দিয়ে 14 সাল বা 12 সালের আইন, ভ্যাট আইন মনে হয় সম্ভবত 12 সালের। তো 12 সালের ভ্যাট আইনে 16 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ওই বিধিমালা এসেছে কিভাবে এগুলো করতে হয়। আইনে তো আসলে বলা থাকে শুধুমাত্র যে কিভাবে আপনি কি করবেন, সেটা কিভাবে করবেন ওগুলো বিধিমালার মধ্যে স্পষ্ট করে দেওয়া থাকে। তো এই আইনের ভ্যাট এবং ট্যাক্স আইনের যে বইটা আপনাকে কিনতে বলতেছি, ওই বইটা কিনলে ওর মধ্যে ভ্যাট আইন এবং বিধিমালা সবই দেওয়া থাকবে। আপনি ওটা পড়লে ইজিলি বুঝতে পারবেন ওই সেক্টরটা কিভাবে হচ্ছে, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এরপরে আমরা চলে যাচ্ছি আয়কর। আয়কর কি? যদি আপনার আয় হয় তাইলে আপনাকে কর দিতে হবে, তাই না? এটা হচ্ছে আয়কর সংক্রান্ত আমাদের বিষয়। তো এখন আয় হলে, কত টাকা আয় হলে আপনি কর দিবেন, এটা গভর্নমেন্টের একটা ক্লোজ আছে। ব্যক্তির ক্ষেত্রে একরকম, প্রতিষ্ঠানের ক্ষেত্রে একরকম, ছেলে মানুষের জন্য একরকম, মহিলা মানুষের জন্য একরকম, তারপরে আপনার ছেলে বা মহিলা বয়স্ক হলে তাদের জন্য আরেক রকম, মুক্তিযোদ্ধা হলে তাদের জন্য একরকম, আপনি যদি প্রতিবন্ধী হন তাদের জন্য একরকম, আপনার প্রতিবন্ধীর গার্জিয়ান হলে তার কিছু সুযোগ সুবিধা আছে। এরকম বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি আছে, এরকম বিভিন্ন সুযোগ সুবিধা আছে। আবার এক মালিকানা হলে একরকম, কোম্পানি হলে আরেক রকম, ব্যবসায় প্রতিষ্ঠান এই আপনার ব্যাংক বা বীমা প্রতিষ্ঠান হলে এক রকমের কর, সেবামূলক প্রতিষ্ঠান হলে এক রকমের কর, বিভিন্ন পারপাসে বিভিন্ন ভেদে কিন্তু এগুলা আলাদা হবে। তো চলেন দেখি আয়কর কি। যে আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্তার আয় বা লভ্যাংশের উপর প্রদেয় কর। কর অধ্যাদেশ অনুসারে 1984 এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতটা সংক্রান্ত জরিমানা, সুদ ও আদায়যোগ্য অর্থকে বোঝানো হয়ে থাকে। কোনো ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত হবে। তো বাংলাদেশের যে আইন আছে 2019 সালের যে আইন অনুযায়ী আমরা এখানে দেখছি 20-21 অর্থ বছর, এটা আসলে 20-21 অর্থ বছর হবে। 20-21 অর্থ বছরে যে নতুন নিয়ম হয়েছে আয়করের ক্ষেত্রে, গভর্নমেন্ট দেখা যায় এক বছর পরপরই বা প্রতি বছরেই কিছু না কিছু অ্যামেন্ডমেন্ট পরিবর্তন করে। যেমন নতুন আইন হয়েছে যে কোনো ব্যক্তির যদি পুরুষ লোক হন এবং তার আয় যদি 3 লক্ষ টাকা পর্যন্ত হয়, আয় শুধু আয় যদি 3 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে তাকে কোনো কর দিতে হবে না। 3 লক্ষ টাকার অধিক হলে তার উপরে কিন্তু কর দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু এই 2020 সালের আগে 2019 সাল পর্যন্ত এটা ছিল হচ্ছে আপনার 2,50,000 টাকা। 2,50,000 টাকা পর্যন্ত আয় করলে আপনাকে কর দিতে হতো। এখন তো 2,50,000 টাকা আয় করা খুবই সহজ একটা ব্যাপার। এই জন্য গভর্নমেন্ট কি করেছে, আরো 50,000 টাকাকে বৃদ্ধি করেছে, কর আওতামুক্ত রেখেছে, যে 3 লক্ষ টাকা পর্যন্ত আয় করলেও আপনাকে কি করতে হবে না, কর দিতে হবে না। আর আয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত হয়, এই যে দেখুন উপরের দিকে আমাদের লেখা ছিল যে অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতটা সংক্রান্ত জরিমানা, সুদ ও আদায়যোগ্য অর্থকেই বোঝায়, এগুলোকে আমরা কর বলে থাকি, তাই না? তো এখানে খেয়াল করেন যে যদি পুরুষ ব্যক্তি হয় তাহলে 3 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে তাকে কোনো কর দিতে হবে না। এরপর থেকে কিন্তু কর দিতে হবে, এবং সেটা একরকম পার্সেন্টেজ না, যত আয় বাড়তে থাকবে তত আপনার করের হারও বাড়তে থাকবে, স্টেজ বাই স্টেজ, সেটা আমরা দেখব পরে। মহিলা ব্যক্তি যদি হন বা পুরুষ লোক যার বয়স 65 বছর যদি হয়ে থাকে, মহিলা ব্যক্তি তার বয়স 1 বছর হলেই বা 5 বছর বা 18 বছর হলেই, 1 বছরের মানুষ তার কর দিবে না, মানে 18 বছরের পার হলেই যদি তার আয় থাকে, এবং যদি কোনো পুরুষ ব্যক্তি হন তাহলে সেই ক্ষেত্রে তার বয়স যদি 65 বছর হয়ে থাকে, তাহলে মহিলাদের যে ক্যাটাগরি যে সুবিধা পায়, এই পুরুষ মানুষ যার বয়স আপনার 65 বছর থাকবে উনিও একই সুবিধা পান, যে উনাকে 3,50,000 টাকা মানে অতিরিক্ত আরো 50,000 টাকা কি হলে আয় হলেও কর দিতে হয় না। তারপরে প্রতিবন্ধী যদি কোনো ব্যক্তি, সেটা পুরুষই হোক বা মহিলাই হোক, এটার সঙ্গে কোনো স্বাদ নাই, সেক্ষেত্রে আপনাকে 4,50,000 টাকা পর্যন্ত যদি 1 বছরে আয় করেন তাহলে আপনাকে কি করতে হবে না, কোনো কর দিতে হবে না। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা কোনো মুক্তিযোদ্ধা যদি থাকেন, তাহলে তার যদি আয় 4,75,000 টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলেও তাকে কোনো কর দিতে হয় না। এর অতিরিক্ত হলে তাহলে কিন্তু কর দিতে হবে। এখন বিভিন্ন খাতওয়ারি কর, বিভিন্ন খাত থাকে, যে আয়করের বিভিন্ন খাত আছে। যেমন আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী আয়ের খাত সমূহ নিম্নরূপ। যেমন বেতন থেকে আয় হতে পারে, নিরাপত্তা জামানতের সুদ থেকে আয় হতে পারে, গৃহ সম্পত্তি যদি আপনি ভাড়া দিয়ে আয় করেন তাহলে সেটা আপনাকে আয় হিসাবে গণ্য হবে,
কৃষি পণ্য আপনি চাষবাস করেন, তাই সেটা থেকে আপনার আয় হবে। ব্যবসা বা পেশাগত আয়, আপনি যে কোনো ধরনের ব্যবসা করলে সেখান থেকে যদি আয় হয় তাহলে সেটা আপনার আয় হিসেবে গণ্য হবে। পেশাগত আয় বলতে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এদের যেমন পেশাগত আয়, উকিল, এদের যে পেশাগত আয়, তাহলে এইটা আয় হিসেবে গণ্য হবে। মূলধনী মুনাফা, আপনি যদি একটা সম্পত্তি বিক্রি করে 10,000 টাকা সম্পত্তি যদি 15 লাখ টাকায় 15,000 টাকায় বিক্রি করে, তাহলে এই যে অতিরিক্ত 5,000 টাকা যে বেশি বিক্রি করলেন এটাকে আমরা বলি মূলধনী আয়। তো এই মূলধনী, বা আপনি যদি ধরেন কোনো কোম্পানির শেয়ার কিনে থাকেন, 10,000 টাকার শেয়ার কিনে 15,000 টাকায় বিক্রি করেছেন, তাহলে এই যে 5,000 টাকা অতিরিক্ত বেশি বিক্রি করেছেন এটাকে আমরা বলি মূলধনী আয়। অন্যান্য উৎস হতে হয় আয়, তবে রিটার্ন জমা দেওয়ার সময় নিম্নলিখিত আয়ের খাতগুলো সম্পৃক্ত হবে। ফার্মের আয়ের অংশ, স্বামী, স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়ও কি হবে, আপনার আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এগুলো আপনার রিটার্নের মধ্যে আপনার কি করতে হবে, আপনার আয়ের মধ্যে না, আপনার আয়কর যে রিটার্ন দিবেন ওইখানে অন্তর্ভুক্ত হবে। দুঃখিত, আপনার মাইনর বা আপনার স্ত্রী যারা থাকবে আপনার অধীন, তাদের আয়গুলো আপনার কি করতে হয়, ওই আপনার ইনকাম ট্যাক্স স্টেটমেন্টের মধ্যে দেখাতে হয়, আপনার আয়ের সঙ্গে যুক্ত হবে না। আয়কর রিটার্ন কে জমা দিবেন, মানে এই যে এখন আপনি তো 3 নাম্বার নিয়ে ফেলেছেন তাই না, এখন আপনাকে কি করতে হবে, আয়কর তো দিতে হবে। এখন আপনার আয় মনে করেন যে ওই যতটুকু আয়কর সীমা আছে 3 লাখ, এর বেশি হয়নি, আপনি যদি ব্যক্তি মালিকানা হন, তো সেক্ষেত্রে 3 লাখ যদি না হয় তাহলে কি আপনি আয়কর রিটার্ন জমা দিবেন? এটা এই বছরের আগ পর্যন্ত বলা ছিল যে আপনি না দিলেও চলে। যার আয় অতদূর পর্যন্ত হয়নি, হয়তো কোনো কারণে আয়কর রিটার্ন সার্টিফিকেটের দরকার হয়েছিল, আপনি এই জন্য আয়কর রিটার্ন সার্টিফিকেট নিয়েছিলেন বা টিন সার্টিফিকেটটা নিয়েছিলেন, কিন্তু আপনাকে তখন কি করতে হতো না, আয়কর রিটার্ন সাবমিট করতে হতো না। কিন্তু গভর্নমেন্ট এইবার থেকে একটা আইন করে দিয়েছে যে যার 3 নাম্বার থাকবে, সে আপনি যে পারপাসেই খুলে থাকেন না কেন, আপনার যতটুকুই ইনকাম থাক বা না থাক, আপনাকে অবশ্যই সেটা দিয়েই আয়কর রিটার্ন পূরণ করে জমা দিতে হবে, আয়কর রিটার্ন। কিন্তু আপনার আয় যদি ট্যাক্সেবল ইনকাম পর্যন্ত না হয়, ওই যে 3 লাখ বা তার উপরে না হয়, তখন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু আয়কর রিটার্ন অবশ্যই জমা দিতে হবে। তো আয়কর অধ্যাদেশ 1984 এর আওতা অনুসারে আমরা কাদেরকে বলবো যে আয়কর রিটার্ন দিতে হবে, মানে আয়করের যে আপনার লিখিত একটা ফর্ম আছে, সেই ফর্মটা পূরণ করে আপনার গভর্নমেন্টের ট্যাক্স এনবিআর এর অফিসে জমা দিতে হয়, সেটাকে আমরা বলি আয়কর রিটার্ন। একটা কয়েকটা পাতা থাকে, যে পাতাগুলোর মধ্যে সবকিছু তথ্য পাতা পূরণ করে জমা দিতে হয়। তো এটার ফরম্যাট আপনার ইসে পাওয়া যাবে, কিভাবে পূরণ করতে হবে এগুলো আয়কর অফিসেও পাওয়া যায়, আবার অনলাইনে ঢুকে যদি আপনি আয়কর রিটার্ন বলে সার্চ দেন তাহলে দেখবেন ওখানে বিভিন্ন ধরনের ফর্ম আছে যেগুলো আপনাকে পূরণ করে দিতে হবে। ব্যক্তির ক্ষেত্রে একরকম, প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম বা আলাদা থাকে। তো আয়কর অধ্যাদেশ 1984 আওতায় 2 ধরনের কর আরোপ করা হয়, একটা হচ্ছে ব্যক্তিগত কর আর একটা হচ্ছে কর্পোরেট কর। একজন ব্যক্তির উপরোক্ত নিয়মে টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করে যখন উক্ত ব্যক্তি পরবর্তী সকল অর্থ বছরে তাকে আয়করের ফাইল জমা প্রদান করতে হবে, যা বাধ্যতামূলক, অন্যথায় তাকে আইন অনুযায়ী আর্থিক জরিমানা ও দণ্ডের সম্মুখীন হতে হবে। যদি আপনি টিন সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে অবশ্যই কি করতে হবে, আপনি আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য। যদি আয়কর রিটার্ন জমা না দেন তাহলে কি হবে, আপনার গভর্নমেন্ট কি করতে পারে, এনবিআর আপনার অর্থ জরিমানা করতে পারে বা বিভিন্ন রকমের শাস্তি, সাজা বা দণ্ড দিতে পারে। তবে আপনি যে টিন সার্টিফিকেট নিয়েছেন দেখে যে আপনি সবসময় ট্যাক্স দিতে হবে এমনটা কিন্তু নয়। আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 3 লাখের উপরে হয়, আমি বারবার এই জন্য বলছি যে আপনাকে আয়কর রিটার্ন ঠিকই জমা দিতে হবে। আপনি যতটুকু আয় হয়েছে কি না হয়নি যা আছে ওইগুলো সংক্রান্ত আপনার কি করতে হবে, আয়কর রিটার্নে লিখে আপনাকে জমা দিতে হবে, কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না। যদি 3 লাখের উপরে না হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আয়কর ও টিন এর প্রয়োজনীয়তা কি, আসলে এই টিন সার্টিফিকেট মানুষ কেন নেয়, যদি আয় অত না হবে তাহলে কেন নেবে? আসলে গভর্নমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা নিতে গেলে বিভিন্ন পারপাসে কি করতে হয়, আপনাকে কিন্তু এই আয়কর সার্টিফিকেটটা সেই সব জায়গায় দিতে হয়। যেমন এখন যদি আপনি একটা সঞ্চয়পত্র কিনতে যান ব্যাংকে, হ্যাঁ, তাহলে কিন্তু কি করতে হবে, আপনাকে 18 সার্টিফিকেট দিতে হবে। আপনি যদি একটা এফডিআর করতে যান একটা ব্যাংকে, তখন আপনাকে 18 সার্টিফিকেট দিতে হবে। এরকম একটা ব্যবসায় নিবন্ধন করাতে গেলে 3 সার্টিফিকেট লাগবে, এবং বিভিন্ন কারণে আপনার 3 সার্টিফিকেট গুলা লাগছে। যে আয়করের জন্য নিবন্ধন কেন প্রয়োজন, একজন করদাতাকে নিবন্ধনের মাধ্যমে করদাতা হিসেবে শনাক্ত করা হয়। ব্যক্তি করদাতা, অনিবাসী বাংলাদেশি সহ হিন্দু, যৌথ পরিবার, অংশীদারি ফার্ম, ব্যক্তি সংঘ, আয়কর আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের হিসাব বা আয়ের সীমানা যদি 3 লক্ষ টাকার উপরে হলে নিবন্ধন
প্রয়োজন। আপনার আয় যদি 3 লক্ষ, মনে করেন যে আপনার কোনো কিছু প্রয়োজন হয়নি, আপনার নিজের ব্যক্তিগত ব্যবসা আছে, এটা দিয়ে আপনি করে যাচ্ছেন, এতে আপনার অনেক টাকা আয় হচ্ছে, লাখ লাখ টাকা আয়। কারণ সেই লাখ লাখ টাকা যদি 3 লাখ টাকার বেশি হয়ে যায়, লাভ, আয় বলতে এক জিনিস আর লাভ বলতে কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, বিক্রি করেছেন যেটা, সেটা হচ্ছে কি আপনার আয়। এই আয় থেকে সমস্ত এক্সপেন্স বাদ দিলে হবে কি প্রফিট বা মুনাফা। এই মুনাফা যদি 3 লাখ টাকার উপরে হয়, তাইলেই কিন্তু কি করতে হবে, আপনাকে অবশ্যই ট্যাক্স নিবন্ধন করতে হবে। আপনি বলছেন না আমার অন্য কোনো কাগজে এটা দরকার নাই, আমি নিবন্ধন করব না, তাইলে কিন্তু হবে না, গভর্নমেন্ট কিন্তু আপনাকে ধরে নিবে। আবার আপনি যদি বেতনভুক্ত শুধু কর্মচারী হন, সরকারি হোক বা বেসরকারি হোক, আপনার একটা নির্দিষ্ট বিষয় যেগুলো আছে, আয়ের স্যালারির বিভিন্ন পার্ট আছে যেগুলো আপনার কি হয় কর করার যোগ্য। আবার বিভিন্ন পারপাসে কিছু থেকে কর আপনার মাপ দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, সেগুলো বাদ দেওয়ার পরে আপনার যে নিট আয়, এই আয় কি, এই আয়ের উপর কিন্তু আপনাকে কর দিতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার আয় ব্যবসায়ীর ক্ষেত্রে বা একজন ব্যক্তি মালিকানার ক্ষেত্রে, চাকরিজীবীর ক্ষেত্রে একরকম, আর একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আলাদা রকম। তো দেখেন বলছে নিবন্ধন করদাতা বছর শেষে রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে বাৎসরিক আয় ব্যয় ও সঞ্চয়ের বর্ণনা দিয়ে থাকে। ওই যে আয়কর রিটার্ন আমরা যেটা বলেছিলাম, ওটাতে এগুলোর বর্ণনা থাকে। যে আমদানির উদ্দেশ্যে ঋণপত্র, যদি কেউ হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আমদানির উদ্দেশ্যে যদি ঋণপত্র খুলতে আপনি চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার টিন সার্টিফিকেটটা লাগবে ওখানে। তারপরে আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আপনার আবেদন করার সময় লাগবে। কর্পোরেশন বা পৌরসভা এলাকা যদি ট্রেড লাইসেন্স করতে যান, তখন আপনার টিন নাম্বার লাগবে। চুক্তি কার্যকর পণ্য সরবরাহ ও সেবা প্রদানের লক্ষ্যে দরপত্র দাখিল করতে হলে, আপনি যদি ঠিকাদারি প্রতিষ্ঠান হন, টেন্ডার জমা দিতে চান, তখন কিন্তু আপনার এই ট্যাক্স সার্টিফিকেটটা লাগবে। কোম্পানি আইন 1994 এর আওতায় নিবন্ধনকৃত কোনো ক্লাবের সদস্য হবার জন্য আপনার দাখিল করতে হলে কি করতে হবে, আই-18 সার্টিফিকেটটা কিন্তু তখন দিতে হবে। সাধারণ বীমার সার্ভেয়ার হিসেবে তালিকাভুক্ত বা লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের সময় কিন্তু আপনাকে, আপনি যদি বীমা প্রতিষ্ঠানকারী হতে চান, তাই না, তখন কিন্তু আপনাকে 18 সার্টিফিকেটটা লাগবে বীমা প্রতিষ্ঠান করতে হলে। কোন সিটি কর্পোরেশন বা জেলা সদরের কোন পৌরসভা এলাকায় অবস্থিত ভূমি, ভবন, অ্যাপার্টমেন্ট চুক্তি মূল্য যদি 1 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়, সেই ক্ষেত্রে ভূমি, ভবন বা ফ্ল্যাট ক্রয়ের রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আপনার 18 সার্টিফিকেট লাগবে। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত কোনো ভূমি, ভবন বা কোনো অ্যাপার্টমেন্ট ক্রেতা বাংলাদেশের বাংলাদেশি হলে তার ক্রয় রেজিস্ট্রেশনের সময় এর বিধান এর বিধান অনুযায়ী কার্যকর হবে। যারা অনিবাসী আর কি, দেশের মধ্যে বেশি দিন থাকেন না, বিদেশি নাগরিক, বাংলাদেশের মানুষ বিদেশি নাগরিকত্ব পায় না, তাদের ক্ষেত্রে বলেছে, তাদের ক্ষেত্রে একটা নিয়ম আছে আলাদা, ওই এফ নাম্বার একটা ধারা আছে আয়কর আইনের, সেটা কার্যকর হবে। কার, জিপ, মাইক্রোবাসের মালিকানা পরিবর্তন কিংবা ফিটনেস রেজিস্ট্রেশন বা নবায়নের সময় অবশ্যই আপনার 18 সার্টিফিকেটটা কিন্তু লাগবে। আপনি যদি কার, জিপ, মোটরবাইক এগুলো কিনতে চান বা এগুলো ফিটনেস রেজিস্ট্রেশন করাতে চান, তখনও কিন্তু আপনার 18 সার্টিফিকেটটা লাগবে। কোনো বাণিজ্যিক ব্যাংক বা লিজিং কোম্পানি কর্তৃক কোনো ব্যক্তিকে 5 লক্ষ টাকার অধিক ঋণ 5 লক্ষ টাকার অধিক ঋণ দানকালে আপনার অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে। ক্রেডিট কার্ড যদি কেউ নিতে চান, তো ক্রেডিট কার্ড নেওয়ার সময় আপনার টিন সার্টিফিকেট লাগে। ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আইনজীবী ইত্যাদি আয়কর সেবাজীবীর পেশাদারি লাইসেন্স নেওয়ার জন্য অনুমোদন যখন নিতে যাবেন, তখন এই ট্যাক্স সার্টিফিকেট লাগবে। কোনো কোম্পানির ডাইরেক্টর বা কোনো কোম্পানির স্পন্সর শেয়ার হোল্ডার যদি আপনি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট লাগবে। বাংলাদেশের নাগরিক নয় এমন অধিবাসীর অনেক নিবাসীর ক্ষেত্রে কে এর বিধান অনুযায়ী কার্যকর হবে, তাদের জন্য আরেকটা বিধান আছে, সেটার কথা বলা হচ্ছে। মুসলিম বিবাহ, তালাক নিবন্ধক যদি আপনি হতে চান, অনেক এলাকায় থাকে না যারা বিবাহ নিবন্ধক হিসাবে থাকে, তো তারা বিবাহ নিবন্ধনের লাইসেন্স নিতে চান, তাদের কিন্তু কি আছে, এই নিকা লাইসেন্স নিতে হলে আপনাকে কিন্তু এই টিন সার্টিফিকেট দিয়ে গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু লাইসেন্সটা নিতে হয়। তারপরে যেমন আছে কোনো বাণিজ্য সংস্থার মেম্বারশিপ বা নবায়নে বা মেম্বারশিপ আবেদনকালে আপনার লাগবে। গৃহ সম্পত্তির নির্মাণের নিমিত্তে রাজুকের কাছ থেকে যদি, আবার বিভিন্ন সিটি কর্পোরেশন যে অথরিটি থাকে, ডেভেলপমেন্ট অথরিটি, তার কাছ থেকে অনুমোদন নেওয়ার সময় অবশ্যই আপনার কি লাগবে, 18 সার্টিফিকেট লাগবে। ড্রাগ লাইসেন্স ইস্যুকরণের সময় আপনার লাগবে। সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্টের মধ্যে কোনো বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস সংযোগ নিতে গেলে আপনার এটা লাগবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট, বোর্ড এলাকায় যদি বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ সংযোগের জন্য যদি আবেদন করেন, তাহলে আপনার এটা লাগবে বলেছে। যে ভাড়ায় চালিত বাস, ট্রাক, প্রাইভেট কার ইত্যাদি, লরি ইত্যাদি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে, মালিকানা নবায়নের ক্ষেত্রে আপনার এটা লাগবে। তারপরে ভাড়ায় চালিত ওয়াটার ভেসেল সহ স্টিমার
বা কার্গো, কোস্টার, এগুলো বিভিন্ন ফেরি, এগুলো যদি আপনি কিনতে চান তাহলে আপনার কি লাগবে? এই 10টা সার্টিফিকেট লাগবে। ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসাবে যদি আপনি সার্টিফিকেট রেজিস্ট্রেশন করাতে চান তাহলে অবশ্যই আপনার টিন নাম্বার লাগবে। জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক, পরিবেশ অধিদপ্তর কর্তৃক যদি আপনি ইট ভাটা প্রস্তুত করার অনুমতি নিতে চান তখন কিন্তু আপনার এই টিন সার্টিফিকেট লাগবে। উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন বা জাতীয় নির্বাচন প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কেউ যদি নির্বাচন করতে চান, হ্যাঁ, জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াতে চান, তখন কিন্তু আপনাকে অবশ্যই এই টিন সার্টিফিকেট লাগবে। কোন সিটি কর্পোরেশন, দেখেন না ওই যে বিভিন্ন যারা বড় বড় বিভিন্ন বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র বা এমপি, বিভিন্ন নেতাদের কি হয়, এই আয়কর সার্টিফিকেটটা কি থাকে না, ক্লিয়ার থাকে না, ঠিক মতো হয়তো পরিশোধ করে নাই বা আইন মতো ঝামেলা করেছে, তখন কি হয়, তাদের কিন্তু মেম্বার এই প্রার্থীতা বাতিল হয়ে যায়। এগুলো কিন্তু আপনারা খেয়াল করেছেন। তারপরে এরকম যে বিভিন্ন সিটি কর্পোরেশন বা জেলা সদরের কোনো পৌরসভা এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল কারিকুলাম অনুযায়ী ইংলিশ মিডিয়াম যে স্কুল থাকে সেখানে যদি আপনার ছেলে মেয়েকে কি করাতে চান, ভর্তি করাতে চান, তো তাদের অভিভাবক হিসেবেও কিন্তু আপনাকে ওইখানে এই টিন সার্টিফিকেটটা জমা দিতে হয়। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে বাচ্চা কাচ্চাদের পড়াতে হলেও কিন্তু কি লাগে, দেখেন টিন সার্টিফিকেট লাগছে। তো ব্যক্তিগত আয়করের জন্য আমরা এছাড়া আরো অনেক প্রয়োজনে কিন্তু আমাদের কি লাগে, এই টিন সার্টিফিকেট কিন্তু লাগে। এখানে আমরা অত দিতে পারিনি, তারপরে অনেকগুলো কিন্তু দিয়েছি যে টিন সার্টিফিকেটের গুরুত্ব বোঝানোর জন্য, যে একটি টিন সার্টিফিকেট আসলে বহু জায়গায় কাজে লাগে এবং একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে গেলে আপনার অবশ্যই এটা কাজে লাগবে। তো দেখেন, ব্যক্তিগত আয়করের জন্য কর হারের কাঠামো সীমা আমরা এখানে দেখিয়েছি, এটা অবশ্য আলোচনা করেছি আপনাদের, যে কোনো পুরুষ ব্যক্তি হলে তার 3 লক্ষ টাকা পর্যন্ত হলে কি আয়কর দিতে হবে না। মহিলা ব্যক্তি বা কোন পুরুষ ব্যক্তি যার বয়স 65 বছর বা তার অধিক, তার ক্ষেত্রে 3,50,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। প্রতিবন্ধী ব্যক্তি যদি হন তাহলে তার 4,50,000 টাকা পর্যন্ত আয় হলেও কোনো কর দিতে হবে না, এর অধিক হলে দিতে হবে। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা বা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা গেজেটভুক্ত এরা যদি থাকেন তাহলে এদের 4,75,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। এগুলো আমরা কর মুক্ত সীমানা বলে থাকি, ঠিক আছে। এর উপরে গেলে কিন্তু কি করতে হবে, কর দিতে হবে। এখন এর উপরে যত বেশি দূর আপনি উপরে যাবেন তত কি হবে, করের হার আপনার বাড়তে থাকবে। দেখেন, কর হার নির্ণয়ের জন্য আমরা একটা এখানে ছক দিয়েছি, এটা নতুন ছক, এই যে 20-21 অর্থ বছরের জন্য গভর্নমেন্ট এটা দিয়েছে, যে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত, খেয়াল করেন যে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত আয় হলে কি হবে, আপনার কোনো কর দিতে হবে না, শূন্য। তার এটা আমরা যেটা দেখাচ্ছি এটা আসলে কোনো ব্যক্তি মালিকানা, কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রে কর, প্রতিষ্ঠানের জন্য নয়। তারপর আমরা কি দেখাচ্ছি, যে 3 লাখ টাকার পরে আপনার যদি আরো অতিরিক্ত 1 লাখ টাকা আয় থাকে, প্রফিট থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, ওই 1 লাখ টাকার জন্য আপনাকে 5% কর দিতে হবে। আপনার যদি কি হয়, ওই 5% কর দিলেন, কিন্তু তার উপরে যদি আরো 3 লাখ টাকা আপনার আয় থাকে, ওই 4 লাখের পরে আরো 3 লাখ, তাহলে কি হবে, ওই অতিরিক্ত 3 লাখের জন্য আপনাকে দিতে হবে 10% করে ট্যাক্স। মানে যত আয় বেশি হচ্ছে দেখেন ট্যাক্সের হার কিন্তু বাড়তেছে। তারপরে যদি আপনার আরো 4 লাখ টাকা আয় থাকে তো তার উপরে গভর্নমেন্টকে দিতে হবে 15% ট্যাক্স। আবার তার উপরে যদি আরো 5 লক্ষ টাকা আয় থাকে অতিরিক্ত, তাহলে তার উপরে দিবেন আপনি 20% ট্যাক্স। এবং এই 5 লক্ষের উপরেও যদি আরো আপনার অনেক টাকা আয় থাকে তাহলে সেই বাকি যত টাকা থাকবে সব টাকার উপরে আপনি 25% করে ট্যাক্স দিতে হবে। মানে আপনি 100 টাকা আয় করলে তখন 25 টাকা গভর্নমেন্টকে দিতে হবে। তো এই জন্য যে যত বেশি আয় করবে গভর্নমেন্ট তার কাছ থেকে তত বেশি ট্যাক্স নিবে, যে কম আয় করবে তার কাছ থেকে কম ট্যাক্স নিবে। হ্যাঁ, এই যে এইখানে 3 লাখ টাকা পর্যন্ত যে আয় সীমা, এখানে 50,000 টাকা এই বছর থেকে গভর্নমেন্ট বাড়িয়েছে। আবার পাশাপাশি ওই যে আপনার 1 লক্ষ টাকার একটা স্ল্যাব এটা নতুন যুক্ত করেছে। আগে ছিল কি, ওই 3 লাখ টাকার পরে আপনার যত টাকাই থাকতো সেই টাকার উপরেই আপনাকে 10% ট্যাক্স দিতে হতো। হ্যাঁ, সেটা কমিয়ে এখন দেখেন ওখানে 1 লাখ টাকার উপরে 5% দিয়েছে। কারণ যারা একদম ক্ষুদ্র করদাতা থাকে তাদের উপরে করটা বেশি হয়ে যায়, যার জন্য গভর্নমেন্ট ওখানে 1 লাখ টাকার একটা স্ল্যাব আলাদা করে দিয়েছে। সাধারণত কোনো মতে যাদের টেনে টুনে যাদের কর হয় তাদের যাতে খুব বেশি টাকা কর দিতে না হয়, ভয়ে যাতে তারা না দেয়, এরকম যাতে না হয় এই জন্য একটা নতুন স্ল্যাব যুক্ত করেছে 5%-এর ওই 1 লাখ টাকার মধ্যে। এখানে অনেক করদাতা আছে যারা ন্যূনতম চাকরিজীবী, তারা এই 1 লাখ টাকার মধ্যেই প্রায় থেকে যায়। তো এখানে দিলেই তাদের কি হয়ে যায়, আপনার কর দেওয়ার সীমাটা হয়ে যায়। তো এই ছিল আপনাদের ব্যক্তিগত কর হারের একটি সীমানা। এরপরে আমরা চলে যাচ্ছি যে কোম্পানি আয়করের জন্য কর হারের কাঠামো কেমন হতে পারে। হ্যাঁ, চলেন আমরা একটু দেখি যে কোম্পানি যদি হয়, কোম্পানি যদি পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয়, পাবলিক লিমিটেড কোম্পানি, তাহলে সেই ক্ষেত্রে আপনার 25%। তাছাড়া যদি পাবলিকলি ট্রেডেড কোম্পানি ইয়ে হয়,
নিবন্ধিত থাকে এবং 30% এর অধিক নগদ লভ্যাংশ প্রদান করে থাকে। পাবলিক লিমিটেড কোম্পানি যারা 30%, যা লাভ হয় তার 30% নগদ লভ্যাংশ দিয়ে থাকে তার শেয়ার হোল্ডারদেরকে, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট 10% হারে কর রেয়াত সুবিধা প্রদান করে থাকে। পূর্বের বিধানটি রহিত করা হয়েছে, এই মর্মে একটা বিধান ছিল যেটা এখন আর কি নাই, এটা রোধ করা হয়েছে। অপরদিকে আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে করের যে নিয়ম কানুন গুলো আপনারা এখন দেখছেন, তাই না, এগুলো কিন্তু এই বছরে এরকম হয়তো আছে, আগামী বছরে কি হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে কিছু কিছু বিষয়। তখন আপনি ট্যাক্স দেওয়ার আগে কিন্তু গভর্নমেন্টের একটা পরিপত্র থাকে, ওই পরিপত্রটা সংগ্রহ করে দেখে নিতে হয় যে এই বছরে আমার সেক্টরের মধ্যে কি কি পরিবর্তন আসছে, বা কি কি বিষয় আমার নতুন করে ঠিক করা লাগতে পারে, সেগুলো কিন্তু দেখে নিতে হয়। এই রেট টেট গুলা কিন্তু কি হয়, পরিবর্তন হতে পারে। তো এগুলো কিন্তু আপনাকে সবসময় দেখতে হবে, যে এই যেমন ধরেন যে নগদ লভ্যাংশ কেউ দিলে, ওই বছরে গভর্নমেন্ট চাচ্ছিল কি, কোম্পানিগুলো যাতে তাদের 100 টাকা যদি আয় হয়, 30 টাকা যাতে কি করে, নগদে প্রদান করে দেয় শেয়ার হোল্ডারদেরকে, এবং তাদের উপর কি বলেছিল যে যে যত টাকা তুমি নগদ লভ্যাংশ দিবা তার উপর 10% তোমাকে আমরা কর অব্যাহতি দিব, তাই না, চাচ্ছিল যে কি করা হয়, মানুষের হাতে যাতে নগদ টাকা পৌঁছে যায়। তো এই জন্য গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভ নিয়েছিল। তো তার জন্য কি করেছিল, এটা ছাড়ও দিয়েছিল, কিন্তু গভর্নমেন্ট রিসেন্টলি কি করেছে, এটা আবার স্থগিত করে দিয়েছে, যে এটা এখন আর দিচ্ছি না। এরকম অনেক জিনিস আগে ছিল, এখন স্থগিত হতে পারে। অপরদিকে 10%-এর কম লভ্যাংশ ঘোষণা করলে অথবা কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ প্রদান না করলে পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য বলেছে, যারা নগদ লভ্যাংশ দিবা না, আগের বার বলছিলাম কি, তুমি যদি দাও তাহলে 10% নগদ ছাড় দিব, তোমাকে কর রেয়াত দিব। এবার বলতেছি তুমি যদি না দাও তাহলে তোমার কর হার বাড়াই দিব। এবার কিন্তু কি করতেছি না, কর রেয়াত দিচ্ছি না, এবার কিন্তু আরো ফোর্স করছি অন্যভাবে, যে এবার যদি তুমি না দাও, আর প্রতিবার ওইবার তো তোমাকে কি দিয়েছিলাম, আমি সুযোগ দিয়েছিলাম, তাই না, দিয়েছিলে, কিন্তু এবার তোমাকে এমনি দিতে হবে, তুমি যদি না দাও তাহলে তোমার উপরে আমি কি করলাম, ট্যাক্স বাড়ায় দিলাম, আগে 30-25% দিতে, এখন তুমি 35% ট্যাক্স দিবা। তুমি যদি নগদ লভ্যাংশ কি করো, 10%-এর অধিক নগদ লভ্যাংশ তোমার ইসেরদের না দাও, তখন আমি কি করব, তোমার কর হারকে বাড়াই দিব। তাহলে এই কর হার বাড়াই দেওয়ার ভয়তে কি করবে, মানুষ কিন্তু এমনিতেই ওটা দিবে। এবার কিন্তু গভর্নমেন্ট আর কোনো কর রেয়াত দিল না, তাই না। গভর্নমেন্ট কি করে, এক এক সময় এক এক ধরনের পলিসি নেয়, যাতে করে প্রতিষ্ঠানগুলো তাদের কথা শোনে। তবে নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির কর হার গত বছরের ন্যায় 35% বহাল আছে। যারা পাবলিকলি লিমিটেড কোম্পানি না, হ্যাঁ, শেয়ার বাজারে লিস্টেড না, তাদের ক্ষেত্রে 35% বহাল আছে। এরকম বিভিন্ন নিয়ম নীতির পরিবর্তন হয়, সেগুলো এরকম পরিপত্রে দিয়ে গভর্নমেন্ট জানায়, অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। তবে দেখেন এখানে বিভিন্ন নিয়ম আছে, যে আমরা এগুলো আরেকদিন মনে হয় দেখেছিলাম, যে নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেগুলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠান যদি হয়, তাহলে তাদের 35% কর হার দিতে হবে। আর পাবলিকলি ট্রেডেড কোম্পানি, যারা পাবলিক লিমিটেড কোম্পানি যারা কি করে, এই স্টক এক্সচেঞ্জে লিস্টেড, শেয়ার বাজারে লিস্টেড, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট দেখেন দিচ্ছে 25%। এটা একটা অপরচুনিটি দিচ্ছে, যে যারা শেয়ার বাজারে আসতেছো তাদের আমি কর হার কমাই নিব। তার মানে উৎসাহিত করছে গভর্নমেন্ট যে তুমি এখানে লিস্টেড হও। তারপরে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক যদি হয়, তাদের ক্ষেত্রে কি থাকে, বিভিন্ন ধরনের কর থাকে। যেমন পুঁজি বাজারে যদি কেউ লিস্টেড থাকে, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, তাহলে বলেছে তাদের নিব 40% কর। যদি পুঁজি বাজারে তালিকাভুক্ত না হও, তাহলে নিবে 42.5% কর। আর সরকার কর্তৃক 13 সালে অনুমোদিত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করের হার হবে 40%। সরকার আবার বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে কি করে, আর্থিক অনুদান অনুদান দিয়ে থাকে, হ্যাঁ, সেই সব প্রতিষ্ঠানে আবার কি করে, গভর্নমেন্ট আবার কর হারে একটু ছাড় টাড় দেয় বিভিন্ন কারণে। ওইগুলোর প্রতিষ্ঠানে হয়তো দেখা যায় যে সক্ষমতা কমে যায়, তখন ওগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কি করে, গভর্নমেন্ট আবার বিভিন্ন ধরনের অনুদান দেয়, তখন আবার তাদেরকে কি করে, কর হারটা কমিয়ে দেয়। তারপরে মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে বলছে 37.5%, সিগারেট প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে 45%, মোবাইল ফোন অপারেটর কোম্পানির ক্ষেত্রে 45%। তারা 100 টাকা আয় করলেই কি করতে হয়, 45 টাকা কিন্তু দেখেন গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিতে হয়। তাহলে দেখেন আমার বিভিন্ন খাতে, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এই ট্যাক্সের হার কিন্তু একরকম নয়। ব্যক্তি ক্ষেত্রে কর রেয়াত, কর রেয়াত মানে কি, মানে গভর্নমেন্ট কিছু কিছু জায়গায় বলছে যে তুমি যদি এই এই জায়গায় টাকা খরচ করো, তাহলে এটাকে আমি তোমার ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নিব, এবং এতে করে আমি তোমাকে কি করব, তোমার কিছু টাকা আমি কর কমিয়ে দিব। এখানে তুমি যত টাকা খরচ করবা তার 15% কি করব, আমি তোমার কাছ থেকে ট্যাক্সটা কমিয়ে নিব। তুমি যদি ধরো তুমি সঞ্চয়পত্রে বিনিয়োগ করো, তাহলে এই সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করো, তাহলে আমরা কি করতে পারি,
আচ্ছা, আমাদের আসলে অনেক সময় হয়ে গেছে, আমি একটু শর্ট করে দিচ্ছি, আমাদের আর বেশি নাই, 5-7টা স্লাইড আছে, খুব তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে খেয়াল করেন যে আহ, আমরা বলছিলাম যে কি, যে যদি এইসব খাতে আমরা টাকা বিনিয়োগ করে থাকি তাহলে গভর্নমেন্ট আমাদেরকে 15% কি করে, আহ, কর সুবিধা ছাড় দেয়, যেটাকে আমরা রেয়াত বলি। যেমন বিনিয়োগের যে খাতগুলো আছে সেই খাতগুলো কি কি, যেমন জীবন বীমার প্রিমিয়াম, তারপরে সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, স্বীকৃত তহবিলে বিনিয়োগকর্তা এবং কর্মকর্তা যে চাঁদা দিয়ে থাকে সেইটা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা, সুপার এনুয়েশন ফান্ডে চাঁদা, তারপরে আপনার আছে যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট বা পেনশন যে স্কিম আছে, ডিপোজিট আছে, এখানে যদি আপনি বছরে 60,000 টাকা পর্যন্ত আপনার কি করতে পারে, গভর্নমেন্ট ছাড় দিতে পারে। তারপরে সঞ্চয়পত্র যদি ক্রয় করেন, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি যদি আপনি শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করেন তাহলেও আপনাকে কর রেয়াত দিবে বা কর ছাড় দিবে। আবার বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে যদি আপনি বিনিয়োগ করেন তাহলেও আপনাকে গভর্নমেন্ট ছাড় দিবে। এই বছরের আগের বছর, গত বছর পর্যন্ত আমাদের কি ছিল, নির্দিষ্ট সীমার মধ্যে একটি কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় করলে গভর্নমেন্ট কি ছিল, এখানেও একটা আপনাকে বিনিয়োগ ছাড় দিয়েছিল, কিন্তু এই ছাড়টা এই বছর থেকে নাই, গভর্নমেন্ট এটা এই বছরে তুলে দিয়েছে। তখন মানুষকে প্রযুক্তিতে বিনিয়োগ করার জন্য গভর্নমেন্ট এই কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় করলেও কর রেয়াত দিয়েছিল। তো এই ছাড়গুলো ছিল যে এই খাতে যদি কি করেন, আপনি নির্দিষ্ট টাকা খরচ করেন তাহলে তার 15% কি করব, আমি আপনাকে কর রেয়াত সুবিধা দিব। যে এখানে যদি আপনি 1 লাখ টাকা খরচ করেন তাহলে আপনার যদি ট্যাক্স হয় 25,000 টাকা, তাহলে আমি কি করব, এখানে 1 লাখ টাকার 15%, তার মানে হচ্ছে আপনার 15,000 টাকা আমি ট্যাক্স মওকুফ করে দিব। এবং এই 15,000 টাকা 25,000 টাকার মধ্যে তখন আপনাকে ট্যাক্স দিতে হবে মাত্র 10,000 টাকা, দিলেই আমি গভর্নমেন্ট কি করব, আপনার কাছ থেকে আর অতিরিক্ত কোনো ট্যাক্স নিব না। তাহলে এই যে 15,000 টাকার কিন্তু পেলেন, আপনি ট্যাক্সের কিন্তু ছাড় পেলেন। নির্দিষ্ট সীমার মধ্যে একটি কম্পিউটার বা ল্যাপটপ ক্রয়ে বিনিয়োগ, এটা আমরা কথা বলে ফেলেছি, এটা এখন কিন্তু আর নাই। তারপরে আপনার আরো বিভিন্ন খাত আছে, যেমন জাকাত তহবিলে যান, প্রধানমন্ত্রীর যে জাকাত তহবিল বা ত্রাণ তহবিল বা প্রধানমন্ত্রীর যে তহবিল, সেখানে যদি আপনি ইয়ে করেন, টাকা দান করেন, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, আপনার সেটা ট্যাক্সেও ছাড় পাবেন। তারপরে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য প্রতিষ্ঠান যদি থাকে, সেখানে যদি আপনি দান করেন তাহলেও কি হতে পারে, আপনি কিন্তু ট্যাক্সে ছাড় পাবেন। প্রতিবন্ধীদের কল্যাণে তহবিলে যদি আপনি দান করেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদত্ত দান যদি আপনি করেন, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে যদি আপনি দান করেন, আহসানিয়া ক্যান্সার হাসপাতাল, আইসিডিডিআরবি তে দান করা, সিআরপি সাভারে প্রদত্ত দান, সরকার কর্তৃক অনুমোদিত কল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান, এশিয়ান্টিক সোসাইটি এগুলো দান, আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান। হ্যাঁ, তারপরে আপনার আরো রেয়াত পেতে পারেন যে মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠানে দান, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠানে আপনি দান করতে পারেন। তো এইসব জায়গায় যদি আপনি দান করেন তাহলে কি হবে, আপনি একটা কর রেয়াত পাবেন। এখানে কি আপনি 1 কোটি টাকা দান করলে তার উপর কি 15%, মানে 15 লক্ষ টাকা আপনাকে গভর্নমেন্ট ছাড় দিবে? বলছে না, এখানে কি আছে, 1 কোটি টাকা দান করলে দিবে। যদি 500 কোটি টাকা দান করেন তাহলে কি আপনার 15% যত কোটি টাকা হয় তত কোটি টাকা আপনাকে গভর্নমেন্ট ছাড় দিবে? না, এখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা কি, এটাই আমাদের শিখতে হবে, যে কর রেয়াতের জন্য এরূপ বিনিয়োগ ও দানের পরিমাণ মোট আয়ের কত পার্সেন্ট হতে পারে, এটা স্বীকৃত যে সি ধারায় একটা ধারা দেওয়া আছে, সেই ধারার মধ্যে এটা বর্ণনা করা আছে যে কোনো ব্যক্তি যদি তার মোট করযোগ্য আয়ের 30% অথবা 1.5 কোটি টাকা অথবা তার যে প্রকৃত বিনিয়োগ, এই তিনটার মধ্যে যেইটা কম সেটার উপরে 15% সে সুবিধা পাবে। আমি আবার বলছি, আপনি মোট যত টাকা লাভ করেছেন বা করযোগ্য আয় হয়েছে, আপনার করযোগ্য আয় যেটার উপর আপনাকে কর দিতে হবে, ওই যেগুলো কর রেয়াত পাবেন ওগুলো বাদ ছাড় দিয়ে, যে কিছু কিছু ইনকাম আছে যেগুলোর উপর কর দিতে হয় না, সেগুলো বাদ দিয়ে আপনার করযোগ্য আয় যেটা আছে, সেই করযোগ্য আয়ের 30% অথবা 1.5 কোটি টাকা, অথবা আপনি যত টাকা কি করেছেন, দান দিয়েছেন বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন, হ্যাঁ, তো সেই টাকার মধ্যে যেটা কম, যে তিনটার মধ্যে আপনার যেটা কম হবে, 30% অথবা 1.5 কোটি টাকা, অথবা আপনি যত টাকা প্রকৃত বিনিয়োগ করেছেন, এই বিনিয়োগকৃত অর্থের তিনটার মধ্যে যেটা কম, সেইটার উপরে 15% হচ্ছে আপনি গভর্নমেন্টের কাছ থেকে রেয়াত পাবেন।
কোম্পানির কর রেয়াতের তালিকা, আপনারা যেহেতু উদ্যোক্তা সেহেতু অনেকে কোম্পানি করতে পারেন, সব কোম্পানির ক্ষেত্রেও আপনার বিভিন্ন জায়গায় যে দেখেন বিভিন্ন জায়গায় দেওয়া থাকে যে করদাতার বিনিয়োগ খাতের নিচে তালিকা, জীবন বীমা প্রিমিয়াম, কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড, এরকম কোম্পানিরাও যে বিভিন্ন জায়গায় যদি ইনভেস্ট করে তাহলে কি থাকে সুপারঅ্যানুয়েশন ফান্ড, হ্যাঁ, তারপরে ডিপোজিট স্কিমে যদি থাকে কোম্পানি বিনিয়োগ করে থাকে, সঞ্চয়পত্র যদি কোম্পানি কিনে থাকে, হ্যাঁ, তাহলে এরকম কি হবে, এই কোম্পানিরও কি থাকবে, স্টক এক্সচেঞ্জে যদি বিনিয়োগ করে, হ্যাঁ, তো সরকারি ট্রেজারি বন্ড কিনে, তাইলেও কিন্তু কোম্পানিরাও কি পেতে পারে, কর রেয়াত পেতে পারে। নির্দিষ্ট সীমার মধ্যে একটি কম্পিউটার ল্যাপটপ ক্রয় করলে, এটা আগে ছিল কোম্পানির জন্য যে তারা যদি এরকম প্রযুক্তি খাতে ডেভেলপমেন্ট করতো তাহলে তাদের একটা কর রেয়াত সুবিধা ছিল, কিন্তু সেটা এই বছর থেকে আর নাই। এখন শুরুতে একটা কথা বলেছিলাম, আর 3টা স্লাইড আছে। শুরুতে একটা কথা বলেছিলাম যে আইআরসি, আইআরসি মানে হচ্ছে আপনার ইম্পোর্টার ইম্পোর্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হ্যাঁ, যাকে আমরা আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে থাকি। আর ইআরসি মানে হচ্ছে এক্সপোর্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যাতে আমরা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে থাকি। যে আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যা কোনো ব্যবসায়ীকে বাংলাদেশের বাহির হতে কোনো পণ্য আমদানি করার অনুমতি দেওয়া হয়ে থাকে, সেটাকে আমরা বলি আইআরসি। আর এক্সপোর্টার মানে যে বাংলাদেশের ভিতরকার কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য বিদেশে বিক্রি করতে চায় তাহলে সেক্ষেত্রে ইআরসি সার্টিফিকেট নিতে হয়। যে কোনো ব্যক্তিকে আমদানি রপ্তানি সম্পর্কিত কোনো ব্যবসা পরিচালনার জন্য বাধ্যতামূলক আইআরসি বা ইআরসি সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে। তো এখানে যদি সবার এগুলা সম্পর্কে অত বেশি জানার দরকার নাই, যদি না আপনার বিজনেসে এই আমদানি রপ্তানিকৃত সংক্রান্ত এই তথ্যগুলা মানে ব্যাপারগুলো আপনার সঙ্গে জড়িত না থাকে। তো আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাপারগুলো জড়িত না থাকে তাহলে এগুলো নিয়ে অত মাথা ঘামানোর কিছু নাই। আপনার ব্যবসায়ের সঙ্গে, আমরা তো এখানে সবার জন্যই সবকিছু বলছি, যে জন্য সবকিছুই আলোচনার মধ্যে আসছে, যে আপনার যে টার্গেট, আপনার যে ইচ্ছা, আপনার ব্যবসায়ের সঙ্গে যেগুলো রিলেটেড, আপনি সেইগুলো সংক্রান্ত আইন কানুন নিয়ে সবসময় ইয়ে থাকবেন, দক্ষ থাকবেন, তাইলেই হবে। তো আইআরসি এবং ইআরসি প্রাপ্তির প্রক্রিয়া, এটা প্রাপ্তি কিভাবে হতে পারে, যে মালিকের জাতীয় পরিচয়পত্র, মালিকের ছবি, ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্সের ঠিকানা, ব্যাংক তফসিলি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্সের ঠিকানায় টিআইএন সার্টিফিকেট, তারপরে ভ্যাট সার্টিফিকেট, ব্যক্তি এই বিশেষ ব্যবসা করেন তার সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন বা সদস্য যে পদ থাকে সেই ব্যক্তি বিশেষে সেই সদস্য পদ লাগবে, বিশেষ ক্ষেত্রে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এগুলোরও কিন্তু দরকার হতে পারে। তো এই প্রয়োজনীয় কাগজগুলো যদি জমা দিয়ে দেন তাহলে একজন ব্যবসায়ী উল্লেখিত সব কাগজপত্র জোগাড় করে জাতীয় ক্রিয়া ভবনে অবস্থিত আমদানি ও রপ্তানিকারক নিয়ন্ত্রক দপ্তর এর কার্যালয়ে গিয়ে আবেদন করতে পারেন এবং সরকার নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে আমদানি রপ্তানি সার্টিফিকেট তাকে দেয়া হতে পারে। তো এই হচ্ছে আমাদের আজকের ছিল কতিপয় গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বা আলোচনা ছিল। তো এখন আপনাদের যদি এই আলোচনাগুলোর মধ্য থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা করতে পারেন। আর সবাইকে অনেক ধন্যবাদ সার্বিক আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য। আপনারা আজকে যে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন এই জন্য আমার তরফ থেকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আপনাদের আমরা যেই বিষয়গুলো আলোচনা করলাম এগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আর আমি খুবই দুঃখিত, আমার আরো 20 মিনিট আগে শেষ করে দেওয়া উচিত ছিল। আমি আপনাদের সঙ্গে গল্প করে হোক বা একটু কথা বলতে যাই হোক, যাক দেরি হয়ে গেছে।